নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ভাঙড়ে শুরু হয়েছে দঙ্গল, আরাবুলকে আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। 31 জন সদস্য, 90 দিন সময়। এক দেশ এক ভোট নিয়ে এবার সিদ্ধান্ত নেবে সংসদের যৌথ কমিটি। যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে তখন সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়, কখন বাবার সামনে ফুঁকছে। সংখ্যাগুরু মন্তব্য নিয়ে ফিরহাদ হাকিমকে কড়া বার্তা মদনের। রাস্তায় তৃণমূলের মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর পেছনে কি রয়েছে? বিজেপির কোনো বড় ষড়যন্ত্র? এই নিয়েই উঠছে প্রশ্ন। গত কয়েক মাস ধরে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতীয় সেজে ঘুরে বেড়াচ্ছে বহু বাংলাদেশি দুষ্কৃতীরা, কিন্তু কোথা থেকে পেল এই পাসপোর্ট, উঠছে প্রশ্ন। বৃষ্টি বিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র, চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিয়ে রাখলেন রোহিতরা। সোয়েটার টুপির সাথে রেডি করুন ছাতা, কতদিন চলবে আবহাওয়ার এই উল্টো পুরাণ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম, তরজায় সরগরম ভাঙড়। এবার তা নাটকীয় মোড় নিল। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবার আইনি নোটিশ পাঠালেন আরাবুল ইসলামকে। শওকতের দাবি, আরাবুলের বেলাগাম মন্তব্যে সম্মানহানি তাঁর। সব মিলিয়ে গৃহযুদ্ধ তৃণমূলের ঘরে। কি নিয়ে এই মামলা মোকদ্দমা? গোটা বিষয়টি আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে আরাবুল ইসলামের কিছু মন্তব্যকে ঘিরে, এমনটাই দাবি শওকতের। তার দাবি, সম্প্রতি আরাবুল দাবি করেন শওকত মোল্লা নিজে কন্ট্রাক্টর, তার ছেলে বউ ঠিকাদার, গোটা পরিবারটাই ঠিকাদারের পরিবার, প্রচুর টাকা কামান, গোটাটাই হজম করেন শওকত মোল্লা। এর পাশাপাশি ভাঙড়ে ছাতা, কম্বল, শীত বস্ত্র দেওয়ার নাম করে তোলাবাজি করেছেন। আরাবুলের এই মন্তব্যের পরেই তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শওকত মোল্লা। এ নিয়ে শওকত মোল্লা বলেন, আরাবুলকে আইনি নোটিশ পাঠিয়েছি, আইনি পথেই যা বলার বলবো। এখানেই থেমে থাকেননি শওকত মোল্লা। আরাবুলকে তিনি পাগল ছাগল বলেও কটাক্ষ করেন। আইনি পথেই আরাবুলকে জবাব দেব। জেল খাটা কোনো হরিদাস পালের কাছে রাজনীতি শিখবো না। তীব্র বাকবিতণ্ডার মাঝেই এক দেশ এক ভোট বিল লোকসভায় পেশ করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংক্রান্ত 129তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল লোকসভায় পেশ করার পর বিরোধীদের আপত্তিতে তা নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে সরকারের পক্ষে বেশি ভোট পড়ায় বিল পেশ করা গেলেও তা পাশ করানো সম্ভব হয়নি। বিল দুটি কবে আইনে পরিণত হবে, কবে থেকে কার্যকর হবে, তা নিয়েই রয়েছে দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। সাধারণত সংসদের এই জাতীয় যৌথ কমিটিতে সর্বাধিক 31 জন সদস্য থাকতে পারেন। তার মধ্যে 21 জনই লোকসভার সদস্য, থাকবেন রাজ্যসভার সদস্যরাও। যৌথ কমিটিতে কোন দলের কতজন সদস্য থাকবেন তা নির্ভর করে ওই দলের মোট সাংসদ সংখ্যার উপর। 48 ঘন্টার মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, কারণ শুক্রবার শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিকে তাদের সদস্যদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে। তবে যেহেতু সাংসদ সংখ্যার বিচারে লোকসভায় বিজেপি একক বৃহত্তম দল, তাই কমিটিতে তাদের সংখ্যাগরিষ্ঠতাই থাকবে। কমিটির সভাপতির পদেও বসবেন কোনো এক বিজেপির সাংসদই। সূত্রের খবর, এই যৌথ কমিটির মেয়াদ থাকতে পারে 90 দিন, পরে প্রয়োজন হলে তা বৃদ্ধি করা হতে পারে। বিল দুটিতে কোথাও কোনো সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন রয়েছে কিনা তা বিবেচনা করে দেখবে এই কমিটি। এরপরে বিল দুটি ভোটাভুটি হবে লোকসভায়, পাশ হলে তা রাজ্যসভায় পাঠানো হবে, সেখানে পাশ হলে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এক দেশ এক ভোট নিয়ে ধীর গতিতে এগোতে চাইছে বিজেপি। বিল পেশের পরও আলোচনার দরজা খোলা রাখার পক্ষপাতী তারা, কারণ সংবিধান সংশোধনী সংক্রান্ত এই বিল পাশ করাতে সংসদের দুকক্ষে 2/3 গরিষ্ঠতার প্রয়োজন নরেন্দ্র মোদী সরকারের। বর্তমান পরিস্থিতিতে লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষেই সরকারের হাতে তা নেই। বিরোধীরা আপত্তি জানাতে পারে, তা আজ করেই কেন্দ্র আগেই ইঙ্গিত দিয়েছিল বিল দুটি সংসদের যৌথ কমিটিতে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঙ্গলবার সংসদে বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চান বিল নিয়ে যৌথ কমিটিতে আলোচনা হোক। শুধু কমিটির সদস্যই নন, অন্যান্য সাংসদ, দেশের আইনি, বিচারপতি, সাংবিধানিক বিশেষজ্ঞ যেমন প্রাক্তন বিচারপতি বা আইনজীবীদের পরামর্শ নেওয়া হতে পারে।
নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের সঙ্গেও এই বিল নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্র। এমনকি বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকারদের মত নেওয়ার পক্ষেই কেন্দ্র সরকার। দেশের মানুষ এই বিল নিয়ে কি ভাবছেন তাও শোনা হবে বলে দাবি এক সূত্রের। কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আর এত দায়িত্ববান পদে থেকে যে মন্তব্য করেছেন মন্ত্রী, তা নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার দল তৃণমূল কংগ্রেসও বক্তব্যে অনুমোদন দেয়নি। ফলে সব মিলিয়ে এখন বিপাকে ফিরহাদ। ধমক খেতে হয়েছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বলে সূত্রের খবর। এবার সংখ্যাগুরু মন্তব্য নিয়ে ফিরহাদের সমালোচনা করেন দলের দুই বিধায়ক ডেবরা এবং ভরতপুরের। এবার তাঁদের সমালোচনা করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। কদিন আগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম, আর সেখানে মেয়র বলেছিলেন, বাংলায় আমরা 33%, দেশে আমরা 17%। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। তার এই মন্তব্য নিয়ে প্রধান বিরোধী দল বিজেপিও কড়া বার্তা দিয়েছে। তাদের হাতে চলে এসেছে মোক্ষম অস্ত্র। এই পরিস্থিতিতে সমালোচনা করেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি। এই সমালোচনা নিয়ে ফিরহাদ অবশ্য কিছু বলেননি। পরে সংবাদ মাধ্যমে জানান, তিনি আপাদমস্তক ধর্মনিরপেক্ষ, মৃত্যুর দিন পর্যন্ত তাই থাকবেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই দেখা গেল। ফিরহাদকে নিয়ে এই মন্তব্যের প্রেক্ষিতে ডেবরার বিধায়ককে কড়া আক্রমণ করলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, যখন নতুন কেউ সিগারেট খেতে শেখে, তখন সে রাস্তায় সিগারেট ফুঁকতে ফুঁকতে যায়। কখন বাবার সামনে ফুঁকছে, কখন কাকার সামনে ফুঁকছে, খেয়াল থাকে না। তেমনি যারা পার্টিতে নতুন, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তারা যখন তখন কোনো একটা কথা বলে দলের সামনের সারিতে আসতে চান। মদন মিত্রের এই মন্তব্য দুটি বিষয় সামনে চলে এলো। একদিকে তিনি দলের বিধায়কদের সমালোচনা করলেন, অপরদিকে ফিরহাদের বিরুদ্ধে কিছু না বলায় তার পাশেই দাঁড়ালেন এবং সমর্থন করলেন বলেই মনে করা হচ্ছে। যদিও মদনের বক্তব্য, তৃণমূলের কোনো বর্ষিয়ার নেতা কিন্তু ববির মন্তব্য নিয়ে কিছু বলেননি। সৌগত রায়, মনীশ গুপ্ত, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা কেউ কিছু বলেননি। দল যা বলার বলে দিয়েছে। মন্তব্যটা ভালো হয়নি, কোন পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছে সেটা দেখতে হবে। তবু মনে করি ববি সিনিয়র ছেলে, এরকম না বললেই ভালো হতো। ববি আদ্যপান্ত ধর্মনিরপেক্ষ, কিছু একটা বলতে গিয়ে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। সিনেমায় বারবার রিটেক কাট হয়, আমাদের তো সেই সুযোগ নেই, আলটপকা বেরিয়ে গিয়েছে, এটা উপেক্ষা করাই ভালো। জাতীয় সড়কে ছিনতাই, সর্বস্ব খোয়ালেন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য। বাধা দিতে গেলে ওই মহিলা ও তার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জখম অবস্থায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে রায়গঞ্জ থানার দ্বারস্থ শাসক দলের ওই কর্মী পরিবার। রায়গঞ্জ থানার পানিশালা বাজার সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যা আসলিমা খাতুন মঙ্গলবার সন্ধ্যায় 4 চাকা গাড়িতে সপরিবারে তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাদের পথ আটকায়, তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বাধা দিলে পঞ্চায়েত সদস্যর স্বামী আসারু মোহাম্মদকে মারধর করে, তার পরনের সোনার অলংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি তাদের এক আত্মীয়ের মোটর বাইকও ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকেও মারধর করে তার সোনার গয়না ছিনতাই করে বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন ওই মহিলা পঞ্চায়েত সদস্যার স্বামী। তিনি বলেন, দুষ্কৃতীরা জানতো যে আমি সব সময় সোনার গয়না পরে থাকি, ছক কষেই হামলা চালিয়েছে। শাসক দলের জনপ্রতিনিধি ও নেতারাই যখন রেহাই পাচ্ছে না, তখন সাধারণ মানুষের কি হাল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত কয়েক মাসে ভুয়ো পাসপোর্ট চক্রের সদস্যরা বিভিন্ন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বলে দেখিয়ে 121টি পাসপোর্ট তৈরি করেছিল, যার মধ্যে 73টি পাসপোর্ট দেওয়াও হয়ে গিয়েছিল আঞ্চলিক পাসপোর্ট কর্তৃপক্ষের তরফে। বাকি 48টি পাসপোর্ট তৈরির অপেক্ষায় ছিল।
রিটেক। বাকি 48টি পাসপোর্ট তৈরির অপেক্ষায় ছিল, যা ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে। লালবাজারের তদন্তকারীদের দাবি, ওই পাসপোর্টগুলি বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের নামে তৈরি করা হয়েছিল, যা ব্যবহার করে বাংলাদেশের ওই নাগরিকরা এখন ভারতীয় পরিচয় ফ্রান্স এবং ইটালি সহ বিভিন্ন দেশে রয়েছেন বলে প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান। ওই পাসপোর্টগুলি যাতে বাতিল করা হয়, সেজন্য পুলিশের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে বিদেশ মন্ত্রককেও। ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে তদন্তে নেমে লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা সিট ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছে ওই চক্রের মূল পান্ডা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে 2 ডাকঘরের 2 জন কর্মীকে। তাদের নাম দীপক মণ্ডল এবং তারকনাথ সেন, দুজনেই ডাকঘরের অস্থায়ী কর্মী। এই ঘটনায় একাধিক ডাকঘরের সঙ্গে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে সোমবার গ্রেপ্তার হওয়া তারক এবং তারও আগে গ্রেপ্তার হওয়ায় রিপনকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। এদিন সরকারি কৌশলী শৈরিন ঘোষাল জানান, 73টি পাসপোর্ট ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছে। তাই ওই চক্রের বাকি সদস্যদের খুঁজে বার করতে রিপন ও তারককে পুলিশি হেফাজতে রাখার আবেদন করা হয়েছিল। আদালত আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ভুয়ো পাসপোর্ট চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। পাসপোর্ট তৈরি করার আগে তার পুলিশে যাচাই করা হয়ে থাকে। ওই 121টি পাসপোর্টের ক্ষেত্রে তা করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারো গাফিলতির প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে। লালবাজার জানিয়েছে, ভুয়ো পাসপোর্ট চক্রের কয়েকটি ধাপ রয়েছে। প্রথম ধাপে রয়েছে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জোগাড় করে তাদের নামে ভুয়ো ভোটার ও আধার কার্ড জাল নথি তৈরি করা। দ্বিতীয় ধাপে ওইসব নথি দিয়ে উত্তর কলকাতার বিভিন্ন এলাকার ভুয়ো ঠিকানায় পাসপোর্টের আবেদন করা এবং বিভিন্ন ডাকঘরের পাসপোর্ট সেবা কেন্দ্রে ওই ভুয়ো নথি আপলোড করা। হাওড়ার আমতা এবং উত্তর 24 পরগনার বসিরহাটের 2টি ডাকঘরের পাসপোর্ট সেবা কেন্দ্রের কয়েকজন কর্মী নথি ও তথ্য যাচাই না করে পাসপোর্টের পোর্টালে সেই সব তথ্য আপলোড করে দিত। সেখানেই পাসপোর্টের জন্য আবেদন করা হতো অভিযুক্তদের তরফে। পুলিশের দাবি, ধৃত তারক ওই চক্রের সদস্য সমরেশের নির্দেশে বসিরহাটের ডাকঘরে ভুয়ো তথ্য যাচাই না করেই আপলোড করত। এরপরে পাসপোর্ট তৈরি হলে তা পঞ্চশায়ের ডাকঘর থেকে সংগ্রহ করে নিত দীপক এবং পৌঁছে দিত সমরেশের কাছে। তদন্তকারীরা জানিয়েছেন, চক্রের প্রথম ধাপের কাজ যারা করত তাদের খোঁজ শুরু হয়েছে। সমরেশকে জেরা করে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের খোঁজ চলছে বলেও পুলিশ জানিয়েছে। ধৃত সমরেশের আগে পাসপোর্ট জালিয়াতি মামলায় বারাসাত, চুঁচুড়া এবং দিল্লিতে গ্রেপ্তার হয়েছিল বলেও প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। শেষ পর্যন্ত ড্র হলো বৃষ্টি বিঘ্নিত গাব্বা টেস্ট। পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়ালো ব্রিসবেনের আবহাওয়া। জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল 275 রান। ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 8 রান করে টিম ইন্ডিয়া। তারপরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ম্যাচ ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা। বর্ডার গাভাস্কার ট্রফির ফলাফল এখনও 1-1। ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষ দিনেও তার পিছু ছাড়ল না। পঞ্চম দিন জয়ের জন্য 275 রান করতে হতো ভারতকে। রোহিতরা জয়ের জন্য ঝাঁপাবে নাকি টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকবে, সেটাও দেখার বিষয় ছিল। কিন্তু সেটা দেখার আর সুযোগ মিলল না। খারাপ আবহাওয়া তো ছিলই, সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়। ডিসেম্বর মাস পড়তেই বেশ শুরু হয়েছিল শীতের ঝোড়ো ইনিংস, যা দেখে দক্ষিণবঙ্গের মানুষ মোটামুটি সবাই ধরে নিয়েছিলেন হাড় কাঁপুনি ঠান্ডার মধ্যেই বর্ষবরণের জোরদার সেলিব্রেশন চলবে। কিন্তু এরই মাঝে শীতের কাঁটা হয়ে হাজির নিম্নচাপ। কাজেই ভরা পৌষেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। আজই সবে পৌষ মাস পড়েছে, আর পৌষ সংক্রান্তিতেই বিরাট পাল্টি খেল শীত। নিম্নচাপের চোখ রাঙানিতেই হুড়মুড়িয়ে বেশ খানিকটা বাড়ল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে আরও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে কলকাতার তাপমাত্রা। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। অধিকাংশ জেলাতেই আংশিক মেঘলা থাকবে আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপকূলে আবারও তৈরি হয়েছে বিরাট নিম্নচাপ। সঙ্গে রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাথে বইবে ঝোড়ো হাওয়াও। বর্তমানে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকেই থাকলেও পশ্চিমবঙ্গের ওপরের ভালোই প্রভাব পড়বে। সঙ্গে থাকা জলীয় বাষ্পের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল। খবর শেষ হলো।